গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে আরেকবার আপনাদের স্বাগত এবং অবশ্যই সুপ্রভাত। যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য আজকে প্রথম দফার ভোট গ্রহণ যেখানে যেখানে হচ্ছে কিছু তথ্য আপনাদের সামনে রাখতে চাই। প্রথম দফার ভোট হচ্ছে 18টি কেন্দ্রে, প্রার্থীর সংখ্যা 133। ফৌজদারি মামলায় অভিযুক্ত এই রকম প্রার্থী রয়েছেন এই প্রার্থীদের মধ্যে 21 জন। গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এরম প্রার্থী 17 জন। স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী এই প্রার্থীদের মধ্যে রয়েছেন 53 জন। মহিলা প্রার্থীর সংখ্যা 11। কোটিপতি প্রার্থীর সংখ্যা 3 জন। কারা তারা দেখাবো। দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেও, কেন্দ্র পুরুলিয়া, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, শিক্ষা স্নাতকোত্তর, মোট সম্পত্তি 2,24,00,000। সমীর চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তালডাংরা থেকে দাঁড়িয়েছেন, স্নাতক এবং মোট সম্পত্তি 40,59,00,000। সুকুমার হাসদা ঝাড়গ্রাম কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, স্নাতক, মোট সম্পত্তি 2,16,00,000। আমরা এবার সরাসরি চলে যাব পুরুলিয়া কেন্দ্রে, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়, তার সঙ্গে পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা কথা বলবো পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেওর সঙ্গে। সেটা হচ্ছে আপনি নতুন রাজনীতিতে এসেছেন, আবার আপনার বাবা এখানে বিধায়ক ছিলেন, এবং পুরুলিয়া জেলাতে আপনি জানেন যেটা সার্বিকভাবে বামেদের সঙ্গে কংগ্রেসের একটা ভালো আসন সমঝোতা হয়েছে। আপনি কি আশা করছেন, বা আপনার এই জায়গায় পুরুলিয়া জেলার কি অবস্থা, বা আপনার কেন্দ্রের কি অবস্থা? এখানে আমাদের ভালো অবস্থা আছে, আমরা নিজেদের দেখছি, আমাদের কমিটির বহুত উৎসাহ আছে, আমাদের জয় হবে এখানে। এখানে কোনো জোটের আমরা এখানে দেখতে পাচ্ছি না কিছু। কিন্তু এখানে একটা দীর্ঘদিন ধরে একটা অভিযোগ, সেটা হচ্ছে বিরোধীদের যেটা অভিযোগ যে আপনার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তিনি বিশেষ কিছু পুরুলিয়ার কাজকর্ম তেমনভাবে উন্নয়নের কাজ তেমনভাবে হয়নি। বাবা তো অসুস্থ এখন জানুয়ারি মাস থেকে হয়েছেন। উন্নয়নের কাজ এখানে অনেক হয়েছে, লোক দেখতে পাচ্ছে। এখানে আপনারা রাস্তাতে দেখছেন, এই রাস্তা ছিল না। বাস স্ট্যান্ডের সামনে যে রাস্তা ছিল খালি গাড়া, কোর্ট রোডের রাস্তা কখনো ঠিক হয় নাই। 34 বছর এখানে কোনো কাজ হয়েছিল না। আমরা এখন হাসপাতালে দেখতে পাচ্ছি, সাহেব বান্ধে যদি দেখেছেন কত সুন্দর দেখায়, একটা পর্যটকের স্থল হয়ে গেছে। এখানে অনেক কাজ হয়েছে, স্কুল হচ্ছে, কলেজেস হচ্ছে। এগুলো কখনো তো হয়েছিল না লাস্ট 60 ইয়ার্সে। পুরুলিয়া জেলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুরুলিয়া জেলাতে কংগ্রেসের একটা যথেষ্ট ভালো ভোট রয়েছে। যখন 2006 সালে কংগ্রেস এখানে একা ভোটে লড়ে, তখনও প্রায় তারা 20% ভোট পেয়েছে। 2013 যে পঞ্চায়েত, যাই নিয়ে বিরোধীদের মূল অভিযোগ, সেই পঞ্চায়েত ভোটও কংগ্রেস 13% মতো ভোট পেয়েছে। সেখানে বামেদের এবং কংগ্রেসের যে আসন সমঝোতা, তাতে আপনাদের এখানে এই জেলাতে 9টা আসনের মধ্যে 6-3 যে ঐক্য হয়েছে বাম কংগ্রেসের মধ্যে, তাতে আপনাদের সেই জোটের ক্ষেত্রে কি প্রভাব পড়বে? আমি শহরের মোটামুটি নতুন তো অত অঙ্ক তো আমি জানি না, কিন্তু আমি যে ঘুরছি, আমি গ্রামে গ্রামে ঘুরেছি, আমি প্রত্যেক গ্রামে ঘুরেছি। ওনারা যে জোট করে থাকবেন, নাকি নিজে কি সমঝোতা করে থাকবেন, ওটা নেতাদের ভিতর হয়েছে। আমরা যে দেখছি নিচে, যাদের সঙ্গে আমরা কথা বলি, ও বলছে কি যারা আমাদেরকে অত্যাচার করেছে, সন্ত্রাস করেছে বছরের পর বছর, তাদের সঙ্গে আমরা কিরকম থাকবো? ওটা তো নেতারা নিজে যে জন্য স্বার্থের জন্য নিজে করেছেন, ওটা তো যে কর্মী আছে নিচে, ওদের সঙ্গে তো কথা হয় না। কিন্তু গত এই 15 দিন 1 মাস ধরে যেভাবে এই নারদ কেলেঙ্কারি, এই যে একের পর এক নেতা মন্ত্রী একের পর এক টাকা নিতে জড়িয়ে যাচ্ছেন, আপনি তারা বেসরকারি সংস্থায় চাকরি করতেন, এই যে দুর্নীতির বিষয়টা, এটা কি আপনার কাছে একটা কিরকম ভাবে দেখছেন? দেখুন, এটা আমাদের যে আছেন স্টেটের বলেছেন, ওটা আমি কিছু বলতে চাই না। আমি ওটার সঙ্গে কিছু বলবো না। আমাদের স্টেট থেকে যে অফিস থেকে যে বলা হয়েছে ওটাই আছে। আমরা কথা বললাম পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেওর সঙ্গে, এবং দুর্নীতির যে বিষয়, যেটা নিয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত অস্বস্তিতে এই মুহূর্তে শাসক দল, তা নিয়ে তিনি কিছু না বলতে চাইলেও এই আসন সমঝোতা বা জোটের ব্যাপারটা যে পুরুলিয়া বিশেষ করে প্রভাব ফেলবে না, এমনটাই তিনি মনে করছেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, পুরুলিয়া। ধন্যবাদ বিতন। আমি দেবাশিসের কাছে এটাই আসবো। খানিকক্ষণ আগে ঠিক এটাই আলোচনা হচ্ছিল যে এই উড়ালপুল ভেঙে পড়া বা নারদা স্টিং, এগুলো আরবান ইস্যু, নিঃসন্দেহে শহর আলোড়িত। আমাদের একাধিক সার্ভেতে, নিয়েলসনের একেবারে কলকাতা কেন্দ্রিক সার্ভেতে এর বিপুল প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু প্রত্যন্ত এলাকার একজন মানুষ যাকে ঘাম ঝরিয়ে খেতে হচ্ছে, তার কাছে কি ইস্যুগুলো পৌঁছচ্ছে? বিরোধীরা পৌঁছে দিতে পারছেন বা অন্য মাধ্যম ধরে পৌঁছচ্ছে? দেখো, সেটা পৌঁছচ্ছে না, এটা পরিষ্কার কথা। কিন্তু যেটা পৌঁছচ্ছে সেটা হচ্ছে চিটফান্ডে যে ক্ষতিটা হয়েছে নারদাতে, তুমি দেখতে পাচ্ছ যে কেউ একটা টাকা নিচ্ছে, ঠিক ভুল কেউ জানে না, প্রমাণিত হবে। কিন্তু চিটফান্ডে এই রাজ্যের
কোটি কোটি টাকা লুট হয়েছে, সেটা কিন্তু তিলে তিলে এই বছর একাধিক জুড়ে- নির্বাচনে তার প্রভাব পড়েনি কিন্তু। এক্স্যাক্টলি মানুষের বুঝতে সময় লেগেছে। তার কারণ একটা জিনিস কে নিয়েছে বড় কথা নয়, সেটা প্রমাণিত হবে, কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তাদের এই মানুষের লুট হয়ে যাওয়ার পর একটা উদ্ধারের বিষয় ছিল। যে অঞ্চলটায় আজকে নির্বাচন হচ্ছে, এই অঞ্চলটায় এই চিটফান্ডে লুট হয়ে যাওয়া মানুষের সংখ্যা হিউজ ইন নাম্বার, 1 2। এটা যেরকম ঠিক কথা মধ্যে আসছে, রাস্তাঘাটের কথা আসছে, 2 টাকা কেজি চাল কেন্দ্রের চাল কি রাজ্যের চাল, তর্ক সরালে সে কথাটাকে মান্যতা দিতে হবে, একদম আসছে একদম। কিন্তু তারপর এই কথাগুলো আসছে কিন্তু যে এই 4.5-5 বছরে কি পরিস্থিতি একদম প্রান্তিক গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের কেন্দ্র পর্যন্ত তৈরি হলো, যে বাম কংগ্রেসের মতন মুখোমুখি থাকা প্রায় 3.5-4 দশকের দল, তারা আজকে রাজনৈতিক যে সমঝোতা বলুন, আসন ভাগ বলুন, একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করলো যেখানে কোন বিষয়টাকে নিয়ে লড়াই করছে, গণতন্ত্র রক্ষার লড়াই। সেটা কিন্তু গ্রামের প্রান্তিক মানুষ বোঝে তার প্রত্যেক দিনের সকাল থেকে রাতের অভিজ্ঞতার মাধ্যমে। আজকে তা না হলে তোমাদের যে সমস্ত রিপোর্টার বন্ধুরা বিভিন্ন জায়গায় গিয়ে এই পশ্চিম মেদিনীপুর জেলায় মাওবাদী প্রশাসন দক্ষতার সাথে মোকাবিলা করছে, পাশাপাশি আরেকটা জিনিস আজকে সকালেও মোকাবিলা করতে হচ্ছে, যে গ্রামের সাধারণ মানুষ স্পষ্টভাবে তার মনোভাব প্রকাশ করতে পারছে না, সে দ্বিধাগ্রস্ত যে আজকে নির্বাচনে সে অংশগ্রহণ করে উঠতে পারবে কিনা। এই যে সন্ত্রস্ত পরিবেশ, গোটা এটাকে রাজ্য কিন্তু জুড়ে আমি মানুষ আপনাকে পছন্দ বলছি করছে। দেবাশিস দা, এই নিয়েলসন প্রথমবার জানিয়েছে যে ফিয়ার ফ্যাক্টর সেই Exactly তাই। অত্যন্ত ফলে এখানে অত্যন্ত ব্রিজ বেশি। ভাঙা বা পয়সা নিচ্ছে চারের, শোনো আমি কেউ ভালো মন্দ বলতে চাইছি না, আমার সম্পর্কে গোটা রাজ্যের একটা ধারণা আছে, কিছু দেখুক বা না দেখুক সেটা অন্য কথা, কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে যে এই যে একটা সন্ত্রস্ত পরিবেশ, তাকে মোকাবিলা করা, সেখান থেকে মুক্তি পাওয়া, সেটা কিন্তু গ্রামের মানুষ নিজের মতন করে অভিজ্ঞতা দিয়ে বুঝতে বেশ, পারছে। আমি সেই মানুষদের কাছে সরাসরি তারা কি বলছে শুনতে চাইবো। সমিত সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি তালডাংরায়। সমিত, একেবারে সরাসরি মহিলা ভোটারদের সঙ্গে তুমি যদি কথা বলো, সকাল থেকে দেখছিলাম তোমার যেখানে একেবারে নির্বাচন কমিশন বেলুন দিয়ে সাজিয়েছে, যেমন কোনো নিমন্ত্রণ বাড়িতে যেরকম অন্নপ্রাশন বা বিয়ে বাড়িতে উৎসবের পরিবেশ করার জন্য, যে এখানে বাংকার দিয়ে বা স্বয়ংক্রিয় বন্দুকের সামনে ভোট হচ্ছে না, এখানে একেবারে উৎসবের মেজাজে গণতন্ত্রের উৎসব চলছে। তো একটু মহিলা ভোটারদের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, একটু যদি তাদের সঙ্গে কথা বলো, তো তারা এই সকাল সকাল বেরিয়ে ভোট দিতে গেছে গণতন্ত্রের তাগিদে, একটু যদি কথা বলো তাদের সঙ্গে সমিত। সুমন, সরাসরি তাদের কাছে যাব, কিন্তু তার আগে তোমাকে সেই লম্বা লাইন দেখাবো যেখানে যে কেন্দ্রে আমি এই মুহূর্তে রয়েছি, যে তালডাংরা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এখানে যে লম্বা লাইন পড়েছে ভোটারদের, বিশেষ করে মহিলাদের এই লম্বা লাইন, সকাল থেকে কিন্তু তারা ভোট দানের জন্য এখানে এসছেন। আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেল। কি মনে হয়েছে যা পরিস্থিতি দেখছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো, ভালো লাগছে? নিরাপত্তা ব্যবস্থা কি বলবেন? খুব ভালো, খুব ভালো, সুষ্ঠু ব্যবস্থা, সুষ্ঠু ব্যবস্থা আগের নির্বাচনগুলোর থেকে ভালো? ফার বেটার। ভালো, কি বলবেন? হ্যাঁ ভালো, ভালো। আপনার ভালো লাগছে নিরাপত্তা ব্যবস্থা বা যেভাবে সাজিয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো। ভালো লাগছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 15-20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে রয়েছেন। এই যে যেভাবে সাজিয়েছে, যেভাবে খুব ভালো লাগছে, খুব আগের ভালো লাগছে। নির্বাচনগুলোর থেকে আলাদা। হ্যাঁ, সুমন, তোমাকে দেখাচ্ছিলাম যে যারা এখানে এসছেন ভোটদাতারা, তারা কিন্তু বলছেন যে আগের থেকে বোধহয় পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে, কারণ এখানে যেভাবে তৈরি করা হয়েছে, যে একটা ভীতি পরিবেশ ছিল, ভয়ের পরিবেশ ছিল এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি, সেই জায়গাটা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এইভাবে ব্যবস্থা করেছে, যেখানে শুধুমাত্র বন্দুকের সামনে দাঁড়িয়ে বা বাংকার তৈরি করে করে একটা এমন পরিবেশ তৈরি হয়ে গেছিল যেখানে ভোটদাতারা আসতে কোথাও কোথাও ভয় পেতেন। ধন্যবাদ সমিত। পার্থ, মনে হচ্ছে খুব ইতিবাচক এই ছবিটা, যে বেয়নেডের সামনে দাঁড়িয়ে ভোট নয়, উৎসব, এবং সেখানে বাড়ির মহিলারা সংসারের কাজ সামলে ভোরবেলা এসে লাইন দিয়ে ভোট দিচ্ছেন, হাসি মুখে দিচ্ছেন, বলছেন ফার বেটার, আগের বারের তুলনায় দৃশ্যত পরিবর্তন হয়েছে এই ভোটের, এই গণতন্ত্রের উৎসবের মেজাজটার। সেটা যদি সত্যি হয় ভালো, কিন্তু একটু আগেই আপনি যে প্রসঙ্গ উল্লেখ করছিলেন নিয়েলসন সমীক্ষায়, যে ফিয়ার ফ্যাক্টর, তাহলে আপনি আপনার সাংবাদিক ক্যামেরা হাতে করে যাচ্ছেন, গিয়ে যদি জিজ্ঞেস করেন প্রকাশ্যে যে কেমন বুঝছেন, তাহলে এই অবস্থায় ভালো ছাড়া অন্য কিছু বলার সুযোগ এই রাজ্যে সাধারণভাবে খুব কম।
ফলে সেদিক থেকে দাঁড়িয়ে আর ইস্যুগুলোর প্রশ্ন যেটা আমি দেবাশিসবাবুকে সেটা করছিলাম, যে খুব- প্রতিদিন প্রায় মানে আরব্য উপন্যাসের মতো একটার করে ম্যাথু স্যামুয়েল আপলোড করছেন এবং আরব্য উপন্যাসের কাহিনীর মতো সেই সংলাপ মানুষের সামনে আসছে। এক্স্যাক্টলি এবং সেখানে আমি বলবো যে এটা খুব ইন্টারেস্টিং একটা ফেজ এই ইলেকশনের, যে জঙ্গলমহলে ধরুন দুর্নীতির ইস্যুটা প্রথম মানুষ কিভাবে দেখতে শুরু করলেন, যে অ্যাম্বুলেন্সে করে রাত্রেবেলায় টাকা কাঁড়ি টাকা কলকাতায় পাঠানো হচ্ছে, সারদার, রোজ ভ্যালি, এটা দুর্নীতি। সেই দুর্নীতির প্রশ্নে মানুষের কি অভিজ্ঞতা হলো, যে রাজ্যের সরকার সিবিআই তদন্ত আটকাতে 11 কোটি টাকা খরচ করছেন, চান না একটা ফেয়ার অ্যান্ড ফ্রি এনকোয়ারি হোক। এবার আবার 3 বছর বাদে আপনি দেখুন নারদার মতো একটা কেস, যেখানে এতগুলো অভিযোগ উঠছে যে মন্ত্রী নারদার কেস বলছেন, আমি দ্রুত একবার কালকে আবার নতুন করে আপলোড করা হয়েছে রাশ, অর্থাৎ কোনো রকম এডিট করেনি ম্যাথু স্যামুয়েল। আজকে আপনাদের জানিয়ে রাখি এথিক্স কমিটির কাছে এই গোটা রাশ 52 ঘন্টার ওপর যার ডিউরেশন, সেটা জমা দেবেন ম্যাথু স্যামুয়েল। কি আপলোড করেছেন কাল দেখা। ফের নারদ নিউজের স্টিং অপারেশনে নতুন ফুটেজ প্রকাশ করল বিজেপি। ফের স্টিং বিদ্ধ তৃণমূলের হেভিওয়েট নেতা ফেরহাদ হাকিম এবং আইপিএস অফিসার SMH মির্জা। He has become land reforms and cottage industries ministers just because of me only. Okay. Just because of that. Last December only, just because of me only, Mukula, you want to meet CBI director? Well, who told you? I got information. You have approached some IS officer and for that you want to meet CBI director. CBI director is very close friend of my friend's friend. My friend is also there. Yeah. My friend, whenever he goes to Delhi, he Moses, they are friend of this glass. ছবি দেখিয়ে বিজেপির দাবি SMH মির্জার মতো পুলিশ কর্তাদের সাসপেন্ড করতে হবে। মাননীয় আর একজন মন্ত্রী তার কথাই বলছেন, মির্জা সাহেব ওকে তো মন্ত্রী আমি করেছি। স্বপন দেবনাথকে যদি এটা সত্যি হয় যে তিনিই মন্ত্রী করেছেন, তাহলে সেই টাকা পয়সা তিনি কাকে দিয়েছেন? মির্জা সাহেবের মতন লোকজনদের ইমিডিয়েট সাসপেন্ড করার জন্য আমরা ইলেকশন কমিশনের দাবি জানাচ্ছি। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বারবার ফোন করা হলেও ফোন ধরেনি আইপিএস SMH মির্জা। অভিযোগ উড়িয়ে স্বপন দেবনাথের পাল্টা প্রশ্ন, মন্ত্রী কে হবেন তা কি মির্জা ঠিক করেন? মন্ত্রী তো দল ঠিক করে। উড়ালপুল বিপর্যয়ে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম এবং তাঁর দপ্তরের অধীনস্থ সংস্থা KMD এর দিকে অভিযোগের আঙুল উঠেছে। নারদ নিউজের স্টিং ফুটেজে সেই KMD এর টেন্ডার নিয়ে ফেরহাদ হাকিমকে কথা বলতে শোনা গিয়েছে বলে দাবি বিজেপির। কিচ্ছু ফিট নেই, তুমি হ্যালো টেন্ডার সব আমি করিয়ে দেবো। বেরোচ্ছে, অনেক কাজ বেরোচ্ছে, রোজ কাজ বেরোচ্ছে বিভিন্ন ইলেকশন পর। তুমি তোমার ইয়ে দিয়ে দাও, আমি যা টেন্ডার বেরোবে তোমাকে ফার্স্ট ইমেল করে পাঠিয়ে দেবো। নারদ নিউজের স্টিং ফুটেজকে হাতিয়ার করে ফেরহাদ হাকিমের শাস্তির দাবিতে সরব বিজেপি। আমরা বারবার চোখের সামনে দেখেছি এরা প্রতিটা ওকেশনে, প্রতিটি কন্ট্রাক্টের সময়, যেটা কন্ট্রাক্ট মানি, অ্যাকচুয়াল মানি, তার থেকে 50% চলে যায় শুধু এদের ঘুষে। একটা নিদর্শন আমরা এখানে আবার দেখলাম। শুধু উড়ালপুল বিপর্যয় নয়, বিজেপির দাবি নারদের স্টিং ফুটেজে 2014 লোকসভা ভোটের সময় কেন্দ্র পিছু 1 কোটি টাকা খরচের কথা স্বীকার করেছেন ফেরহাদ হাকিম। এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বারবার ফোন করা হলেও ফোন ধরেনি ফেরহাদ হাকিম। এবিপি আনন্দ এই স্টিং অপারেশন করেনি, ফুটেজের সত্যতাও যাচাই করেনি। সুদীপ্ত আচার্য, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। রিজু, কোনো সন্দেহ নেই যে প্রতিবাদ যেরকম কিস্তিতে মানে আমি বলছি সন্ধ্যেবেলা আজকাল বলে সোপ, আগের দিনে বলতো সিরিয়াল, সেই রকম কিস্তিতে ম্যাথু স্যামুয়েল যা বের করছেন, এবং অদ্ভুত ব্যাপার যে এই সত্যতা নিয়ে যদি সত্যি রাজ্য সরকারের সংশয় থাকতো, এই তো 3.5 ঘন্টার মধ্যে দুধ কা দুধ পানি কা পানি হতো একটা ফরেন্সিক টেস্টে। একেবারে ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে বিরোধীরা তোমরা রাস্তায় নামতে বাধ্য হতে যে রাজ্যকে এইভাবে অপমান করার জন্য। কিন্তু এইভাবে প্রতিদিন একটা করে কিস্তি বেরিয়ে আসা তো মানে আমি বলছি তৃণমূল কংগ্রেসের দলীয় বিষয় নয়, রাজ্যের পক্ষেও খুব একটা ইতিবাচক ছবিও ফুটে ওঠে না। অ্যাবসলিউটলি নট। এখানে একটা কথা বলার আছে, 3টে তত্ত্ব সামনে খাড়া করা হয়েছিল যেদিন প্রকাশ হলো প্রথম 23-25 মিনিটের একটা ফুটেজ। 5 বার কুৎসা শব্দটা ব্যবহার করেছিলেন ডেরেক ওব্রায়ান, কুৎসা। ঠিক দিস ইজ দ্য মানে সিরিজ। তার 2 দিন পরে পার্থ চট্টোপাধ্যায় তিনি বললেন
যে এটা দুবাই কার্টেল আর কেরালা কার্টেলের টাকা। যখন আমরা জনস্বার্থ মামলা করলাম কলকাতা হাইকোর্টে, আমরা কি চেয়েছিলাম? কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে আমরা বলেছিলাম যে যা আছে, হোয়াট এভার ফুটেজ যেটা আছে, সেটা সিডিগুলো হাইকোর্টের রেজিস্ট্রারকে জমা করো। সেই রেজিস্ট্রার সেটা সিল্ড কাভারে হাইকোর্টের অর্ডারে হায়দ্রাবাদে ফরেন্সিক এক্সপার্ট ল্যাবে পাঠিয়ে দেবে, সত্যতা যাচাই হয়ে যাবে। আমরা দেখেছি উত্তরাখণ্ডে 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার সামনে এলো, 24 ঘন্টার মধ্যে ওই ফুটেজ সত্য। উত্তরাখণ্ডের ক্ষেত্রে সেটা রিপোর্ট চলে এলো, অসুবিধে নেই, কোনো অন্যায়ের কিছু নেই। এবার তখন মাননীয় সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে একদম কোট আনকোট, এই তো মিস্টার ঘোষাল, মিস্টার ভট্টাচার্য অ্যাপিয়ার করছেন, পুরোটাই পলিটিক্যালি মোটিভেটেড। তা কোনটা সত্যি? অ্যাটলিস্ট মানে মিথ্যে কথা বলার একটা প্যাটার্ন থাকবে তো, মানে একই কথা বলতে হবে তো। গোয়েবেলসের তত্ত্বটা যদি ফলো করতে হয় তাহলে একটা মিথ্যেকে 100 বার একইভাবে বলতে হবে, তাহলে সেটা সত্যি হবে। একজন এক রকমভাবে বলছে, একজন বলছে চক্রান্ত, একজন বলছে কুৎসা করছে, একজন বলছে টাকাটা আছে কিন্তু দুবাইয়ের টাকা, কার্টেলের টাকা, সেই টাকাটাকে ঘুরিয়ে পাম্পিং করছে। যদি টাকাটা সত্যি হয় তাহলে ফুটেজটাও সত্যি, যদি টাকাটা না থাকে তাহলে কোনটা ঠিক করে বলতে হবে তো। এইটা হচ্ছে মানে মূল ব্যাপার। এবং এটা অত্যন্ত লজ্জার, পশ্চিমবঙ্গবাসী হিসেবে অত্যন্ত লজ্জার। আমি একজন বাংলার মানুষ, আমার ভীষণ খারাপ লেগেছে যে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, উনি তো তৃণমূলের মন্ত্রী নন, উনি রাজ্যের মন্ত্রী। মদন মিত্র তৃণমূলের মন্ত্রী নন, রাজ্যের মন্ত্রী। আমি যেখানে বাস করি সেখানকার বিধায়ক, তিনি আধা শোয়া হয়ে টাকা নিচ্ছেন। অলরেডি তিনি অন্য একটি অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি তার সেটা দেখো, যখন সারদা কেলেঙ্কারি হয়েছিল তখন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন চক্রান্ত। তারপরে যখন নারদা হলো তখনও তিনি বললেন চক্রান্ত। তার আগে উত্তরবঙ্গে উন্নয়ন নিয়ে ঠিক একইভাবে ওখানে কেলেঙ্কারি হয়েছে, তৃণমূলের এমএলএ কাউন্সিলররা সব জড়িত ছিল, সেখানেও তদন্ত হচ্ছে। ত্রিফলাবাতি নিয়ে তখনও বলেছে সব চক্রান্ত, কোনো কিছুই হয়নি। আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে যেটা আমরা দেখছি যে এই সরকারটা 2011 সাল থেকে আসার পর আজ পর্যন্ত যতগুলো হচ্ছে দুর্নীতি হয়েছে, এই সবগুলো দুর্নীতির কোনোটাই হচ্ছে ও তদন্তের পক্ষে ছিল না। এবং সিবিআই তদন্ত কিভাবে হচ্ছে সারদা, এটা আটকানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারের প্রায় 25 কোটি টাকা খরচ হয়েছে, জনগণের টাকা বাধা দিয়েছে। আজকে নারদার সে কোনো তদন্ত চাইছে না। আমি একটু সমীরবাবুর কাছে আসবো। কোনো তদন্তে তৃণমূলের আপত্তি, অনাদিবাবুর অভিযোগ? না, অভিযোগটা তো থাকবেই। বাংলার কাছে এই যে বিজেপি দেখাচ্ছে সমস্ত, না মানুষের সাথে তাদের যোগ নেই, এটা শুধু অভিযোগে যোগ। আমি বলতে চাচ্ছি 14 সালের সময় থেকে যদি আপনি দেখেন ভোট যেটা সারদা নিয়ে, একটা প্রভাবশালী তত্ত্ব ছাড়া কিন্তু এই মুহূর্তে এখনো কিছু উঠে আসেন। সেটা নিয়ে তো পরপর ভোট হয়েছে। মানুষ সারদা সম্পর্কে যে বিজেপির প্রচার, সৌজন্যে বিজেপি, এদের সৌজন্যতা শুধু বাংলার একজন মুখ্যমন্ত্রীকে হেয় করা ভারতবর্ষের কাছে। কিন্তু ভারতবর্ষের ছাড়াও গোটা বাংলার মানুষ জানে যে বিশ্বাসযোগ্যতার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বা সামনে তো এক হয় না। আমি বলছি সমীরবাবু, দ্বিগুণ চতুর্গুণ হয়ে যেত যদি একটা রিপোর্ট সামনে এনে ফেলে দিতেন যে এই দেখুন এই সমস্ত বিচারাধীন বিষয়। তো আমি এখনো বলছি যে এই যে বিরোধীরা চোর চোর করে দেখাচ্ছে, চোরের যা সংজ্ঞা তা তো শব্দ ওপেন দেখা যাচ্ছে। চোর তো এটা তো চোরের কোনো প্রশ্নই আসে না। এবার সামনে দেখা যাচ্ছে যে টাকা নিচ্ছে, আপনি কি বলছেন? আমি ছবিতে যা দেখছি এটা সত্যতা আপনারাও বলছেন না। আপনি যেদিন সত্যতা বলবেন আমিও সেদিন বলবো তৃণমূল। না, সত্যতা তো মিডিয়া বলবে না, বিজেপিও বলবে না, সত্যতা তো বলবে তদন্ত। না, সেই তদন্তের ক্ষেত্রে তদন্ত হচ্ছে। বিজেপি দেখুন, বিজেপির তো এখানে বাংলায় কিছু নেই। এদের এই সমস্ত কুৎসা অপপ্রচারটা করলে যদি কিছু ভোট চলে আসে বিজেপি জিতবে, এরকম একটা অবস্থা। এছাড়া বিজেপি কিচ্ছু নেই। আমি দুটো জিনিস বলতে চাইছি। কিছুক্ষণ আগে একটা আলোচনা হচ্ছিল না যে এর ইমপ্যাক্ট কোথায়, আমরা বলছিলাম আমার পরিষ্কার প্রশ্ন, এগুলো তো নাগরিক বিষয়, উড়ালপুল বলুন, নারদা স্টিং বলুন, আজকে যে তিনটে জেলায় ভোট, একটা জায়গায় আমি আপনাকে বলি, দুটো জায়গায় খুব পরিষ্কার ইমপ্যাক্ট পড়েছে। একটা হলো যে বডি ল্যাঙ্গুয়েজে তৃণমূল 2013 পঞ্চায়েত নির্বাচন, 14 লোকসভা বা 15 পুরসভা করেছিল, সেই কর্মী সমর্থকদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা তফাৎ আমি দেখতে পাচ্ছি। মানে সেই অ্যাগ্রেশনটা নেই, কারণ কোনো একটা প্রশ্নচিহ্ন কিন্তু মাথার মধ্যে ঘুরছে যে এই স্টিং অপারেশনটা সত্যি কিনা। এবং দ্বিতীয় যেটা দেখুন, এটা তো অস্বীকার করার উপায় নেই যে পঞ্চায়েত পুরসভার দুর্নীতির পাশাপাশি ট্রেড কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কার জানাচ্ছিলেন
যে যারা যারা আপনারা পয়সা নিয়েছেন টাকা ফেরত দিন। ফলে দুর্নীতি দৈনন্দিন জীবনে যে গ্রাস করেছে আমাদের সমাজ জীবনে, আমি কাউকে দোষ না দিয়েই বলছি যে আমার দৈনন্দিন জীবনে দুর্নীতি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এইবার মন্ত্রী নেতারা যখন ছবিটার মধ্যে আসছে যে টাকা নিচ্ছে, তারকে আমি রিলেট করতে পারছি। এটা কিন্তু একটা সামগ্রিকভাবে আরবান সেমি আরবান এলাকাতে কিন্তু প্রভাব পড়ার বিরাট সম্ভাবনা আছে। এবং যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম, তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকদের বডি ল্যাঙ্গুয়েজ, সেটার কিন্তু একটা তফাৎ কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যেই দেখা গেছে। এবং দেখুন এটাও ঠিক যে একের পর এক কেলেঙ্কারি যখন উঠে আসছে, সামগ্রিকভাবে কিন্তু বিরোধীদের ভয়েস কিন্তু ততটাই বড় হচ্ছে, মানে অনেক বেশি আগের থেকে অ্যাগ্রেশনে এসছে। এটা আমরা কিন্তু 14 লোকসভা নির্বাচনের সময় এই কিন্তু পাশাপাশি আরেকটা আছে উন্নয়নের স্লোগান। আমার মনে আছে উপলব্ধি বইতে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন যে কিভাবে জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে আছে। তার নানা পাল্টা মন্তব্য এলো, বিমান বসু বললেন যে ওটা ডেলিকেসি, সেই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হলো। আমি অতীতে যাচ্ছি না, কিন্তু বর্তমানে এখন যারা রয়েছেন বেলপাহাড়িতে তারা ঠিক কিভাবে বেঁচে আছেন, সত্যি সত্যি কি তাদের মুখে হাসি ফুটেছে? আমরা আজকে নির্বাচন যখন হচ্ছে, এই জঙ্গলমহলে বারবার বিভিন্ন ইস্যু যেগুলো সাধারণ মানুষ, প্রত্যন্ত এলাকার ওই খালিগা চেহারার যে মানুষটি রয়েছেন, তার দৈনন্দিন বেঁচে থাকাটা ক্যামেরা ধরার চেষ্টা করেছি। দেখুন, গ্রামের নাম জোড়াম। 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়ি থেকে মোটর বাইকে চেপে এই গ্রামের সবরপাড়ায় এই জায়গায় এসেছিলেন। 23 বছর পর তার মুখ্যমন্ত্রিত্বের জমানায় এই জোড়াম গ্রাম কেমন আছে তা জানতেই আমরা আজ এখানে এসেছি। আজকের মুখ্যমন্ত্রী ছিলেন সেদিনের যুব কংগ্রেস নেত্রী। এই গ্রামের এই তেঁতুল গাছের নিচে বসে শবরদের জীবনযাত্রা নিয়ে তিনি সেদিন খোঁজ নিয়েছিলেন, দেখেছিলেন নিদারুণ দারিদ্র্যের ছবিটা। খিদে মেটাতে গ্রামবাসীদের পিঁপড়ের ডিম খেয়ে বাঁচা। পরে বহুবার এই জোড়াম গ্রাম থেকে জানা তথ্য নিজের উপলব্ধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বহু জনসভায়। কিন্তু এই মনে রাখায় কি জোড়ামের জীবন বদলেছে? বেলপাহাড়ি থেকে 15 কিলোমিটার দূরে বাঁশপাহাড়ির পিচ রাস্তা লাগোয়া এই গ্রামের সর্বত্র আজও দারিদ্র্যের ক্ষতচিহ্ন। এই গ্রামের অর্ধেক মাহাতো এবং বাকি শবরদের বাস। তথাকথিত উন্নয়নের ছোঁয়া আজও এই গ্রামে না লাগায় গ্রামবাসীদের গলায় ক্ষোভ আর হতাশা। আর্থিক ব্যাপারে আমাদের এখানে কোনো রুজি রোজগারের জায়গা নেই। মানে সিজন ওয়াইজ একবার ধান ফলন হয়, তাতে হলো তো হলো, না তো না, সেটা আমাদেরকে মেনে নিতে হয়। দ্বিতীয় হচ্ছে শালপাতা, কেঁদুপাতা, মহুল, এই সকল দিয়ে আমাদের মানে জীবিকা পালন করতে হচ্ছে। যতটা হওয়ার এখনও ধরুন অতটা হয়নি, আরও আশা রাখছি হবে আগামী দিনে। সেদিন আর এদিন কোনো ফারাক চোখে পড়ে না সবর পাড়ার বাসিন্দাদের। এখনো লাল পিঁপড়া খেতে হয়? হ্যাঁ, এখনো খাতে হয়, কম বেশি এইসবগুলা করা হয় আর কি। আশা করেছিলেন যে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই গ্রামটায় সবচেয়ে বেশি উন্নতি হবে? এইখানে আশা করি মোটামুটি উন্নতি করারই তো ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে তো ওই মেম্বার উন্নতি করতে দিচ্ছে না, তৃণমূলের মেম্বার। হ্যাঁ, 23 বছর আগে সেই দিনটায় মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে কথা বলেছিলেন, সেই মনু শবর কিংবা যাদের বাড়ি গেছিলেন সেই বংশী শবরেরা আজ কি বলছেন? বলছি কুরকুট খাইয়ে থাকা বলে, হ্যাঁ। আর এই যে বেল সিদ্ধ করে খায়, ভোকে থাকে, তাহলে এখন আমি টাকা পাই নাই যে কি হবে বলো দেখি। কোনো কাজ কোথাও কাজ করা হয় এমনি চাষের কাজ, মানে মজুর খাটে। হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া ঠিকঠাক চলে না? সেরকম চলে না, মানে কোনো দিন হয় কোনো দিন নাই, মানে এমনি খিদাতে থাকা। তাই বিগত বাম সরকারকে দুষতে এদের দুঃখ দারিদ্র্যের গল্প আজ শাসকের মুখে মুখে হলেও এত বছরেও এদের জীবনটা কিন্তু মোটেও পাল্টায়নি। 23 বছর আগেকার একচিলতে স্মৃতি জোড়ামবাসীর মনে প্রত্যাশার আলো জ্বালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর। কিন্তু তার মুখ্যমন্ত্রিত্বের প্রথম দফার শেষে জোড়ামবাসীর সেই প্রত্যাশা কার্যত হতাশায় পরিণত হয়েছে। আগামী দিনে জঙ্গলমহলের তথাকথিত উন্নয়নের শরিক জোড়াম হতে পারবে কিনা, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। জোড়াম থেকে ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।
গণতন্ত্রের পরিসরে এই নিরন্ন মানুষগুলোকে শেষ পর্যন্ত কি আনা যাবে? সবথেকে বড় প্রশ্ন আজকের নির্বাচনে অন্তত এটাই, যে এই গণতন্ত্রের উৎসবে ওই মানুষগুলো সামিল হবেন তো? ছোট্ট একটা বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি এবং পাশাপাশি দেখাবো এক ঝাঁক এক্সক্লুসিভ রিপোর্ট এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর জীবনযাত্রা নিয়ে, যাদের গণতন্ত্রের উৎসবে আহ্বান জানানোর জন্য আজকের এই ভোটদান পর্ব চলছে।